নোয়াখালী, লক্ষ্মীপুর ছাড়া 9 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি। প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ, চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নেই বাধা। আগামী সপ্তাহে নিবন্ধন ফিরে পেতে আপিল। সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা। খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার। ক্ষমতার জোরে সম্পদের পাহাড়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন টেন্ডার, চাঁদাবাজি সহ দখলের অভিযোগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। বন্যা কবলিত 11 জেলার মধ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে বন্যার প্রভাবে সরবরাহ সংকটে দুর্গত এলাকায় নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। গোমতী নদীর পানি কমে বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে কুমিল্লায় কিছুটা উন্নতির পথে বন্যা পরিস্থিতি। এসব এলাকায় বন্যার্তদের ত্রাণ দিতে ছুটছে বিভিন্ন সংগঠন। যে এলাকাগুলোতে এখনো খাবার পৌঁছায় নাই, ওই এলাকাগুলোতে আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব। কুমিল্লার 14 উপজেলার 125টি ইউনিয়নে চলছে বন্যা পরিস্থিতি। এখনো পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। তাদের মধ্যে 82,000 মানুষ গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে নিয়ে সমন্বিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় চরম ক্ষতি হয়েছে মৎস্য খাতে। বন্যার পানিতে ভেসে যায় জেলার 886টি পুকুরের মাছ, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 19 কোটি টাকা। সব হারিয়ে এখন নিঃস্ব তারা। দোনো পুষ্করণী সহ মিল্লা সম্পূর্ণ মাছ চলে গেছে। আমরা মাছ মনে করে আটকাতে পারি নাই। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মাছ আমার এখানে চলে গেছে। নোয়াখালীতেও কিছুটা কমেছে পানি, তবে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। জেলায় বন্যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। পানিতে তলিয়ে থাকায় বাজারে সরবরাহ সংকটে চড়া বেশিরভাগ পণ্যের দাম। পানি নামছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার। তবে দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। আমি খুঁজি বিচারি খাই, এখন আমার চলার গতি কিছু নাই, ঘর বাড়ি সব বাঙ্গিলে চলে গেল। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা ঘরে আমরা কোমর পানি। এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল বহুত কষ্টের মধ্যে আছি। এদিকে বন্যার কারণে 22 আগস্ট থেকে ফেনীতে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বানভাসীরা আশ্রয় নিয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে। পানি নামায় কেউ কেউ ফিরতে শুরু করেছেন বাড়িতে। বন্যার পানি নেমে গেছে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে। এতে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলায় অন্তত 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির তালিকায় রয়েছে বসতভিটা, রাস্তাঘাট। সেই সঙ্গে ক্ষতি হয়েছে প্রায় 40,000 হেক্টর রোপা আমন ফসলের। যারা আছে তো এরা তো চলে, আর যারা না এরা চলতো কি দেখান, মানে চলার মতো কোনো নাই, ক্ষমতা নাই। খাগড়াছড়ি জেলায় অন্তত 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে এখানকার বেশিরভাগ বাড়িঘর। এতে এখন উঁচু স্থানে আসবাবপত্র নিয়ে ঠাঁই নিয়েছেন তারা। জেলায় এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ 12.5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। আমার 2টা ঘর চলে গেছে একদম খালে দিয়া। এই যে এখনো আমরা পানি উঠেছে 2 দিন কিছু খাইতে হবে না, এখনো যে রান্না করতে পারি না। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা সংশ্লিষ্টদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে চলমান বন্যায় ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, এই মুহূর্তে আপনি বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আরিফ, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। দর্শক, দুঃখিত, সম্ভবত মাইনুদ্দিন আরিফের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা বন্যার আরো খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীতে যেতে চাই। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি? সেই সাথে ত্রাণ এবং উদ্ধার কাজের অগ্রগতি কেমন?
তন্নি বলছিলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা। আসলে যদি বলতে হয় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি গতকালকে চাইতে আজকে একটু একটু অবনতি হয়েছে। কারণ হিসেবে বলতে হয় যে গতকালকে দিবাগত রাত থেকে সকাল 8টা পর্যন্ত টানা অঝরে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। তো এর কারণে বন্যার পানি আরো বেড়ে গিয়েছে বলে জানা গেছে। তো আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, দেখেছি যে যেসব জায়গায় আগে পানি ছিল না বা কম ছিল এবং সেসব জায়গায় হাঁটু পরিমাণ পানি অথবা এর চাইতে বেশি পানি পরিলক্ষিত করা গেছে। বিভিন্ন জায়গায় যে পানি ছিল ওখানে পানি আরো বেড়ে গেছে। যেসব ঘর বাড়িতে আগে পানি ঢুকে নেই, এখন গতকালকে রাতে বৃষ্টির ফলে আরো পানি বেড়ে গেছে। সাথে উজানের ঢলের প্রবাহে প্রবাহিত স্রোতের কারণে অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। কোথাও কোমর সমান পানি, এর চাইতে বেশি পানি। আবার কিছু কিছু জায়গা রয়েছে বা নোয়াখালীর যে 4টি উপজেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সেই 4টি উপজেলায় কিছু কিছু জায়গা রয়েছে যে বুক সমান পানি তো তলিয়ে গেছে অনেক ঘর বাড়ি। তো আমি যদি আপনাকে ত্রাণের কথা বলতে চাই, সেটি হচ্ছে যে নোয়াখালীর যে কিছু কিছু অঞ্চল রয়েছে, বিশেষ করে 4টি উপজেলার যে সদর বেগমগঞ্জ, চাটখিল, সদর বেগমগঞ্জ, চাটখিল এবং যে বেগমগঞ্জ, সোনামুড়ি রয়েছে, 4টি উপজেলায় যে এই 4টি উপজেলায় যে যানবাহনের অভাবে বা সড়ক যোগাযোগের অপ্রতুলতার অভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। তো এইসব আশ্রয় কেন্দ্রে মানুষগুলো নিদারুণ কষ্টে রয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা নানা সমস্যা ভুগছেন বলে জানা গিয়েছে। দেখা দিয়েছে শিশু খাদ্য সংকট এবং যে মহিলাদের যে নারীদের সুরক্ষা সামগ্রী সেগুলোর সংকট রয়েছে। তো জেলা প্রশাসন তথ্য মতে যেটি জানতে পেরেছি, এ পর্যন্ত 1170টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে। একই সাথে জেলাতে 21 লাখ মানুষ পানি বন্দী রয়েছে। তন্নি, এ হচ্ছে বন্যা ও ত্রাণ নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। আগেও যেমনটি বলেছি, লক্ষ্মীপুরে চলমান বন্যায় ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমরা আবারও সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাইনুদ্দিন আরিফের সাথে। আরিফ, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে, এবং দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? তন্নি, আসলে এই এলাকাগুলোতে এখন পর্যন্ত তেমন ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। একবারে মানে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, আমি এখন যেখানে আছি এটি হচ্ছে পূর্ব যে এটাকে ধরে মান্দারি দিয়ে আমরা ঢুকে এলাকাতে এসেছি এবং এই এলাকার অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে আছে। এটি দিগুলি এলাকা এবং এই দিগুলি ইউনিয়নটি হচ্ছে যে অবদার খাল রয়েছে, সে অবদার খাল দিয়ে খালের দুই পাশে, বাঁধের দুই পাশে এই মানুষগুলো অবস্থান করছে এবং এই মানুষগুলো অবস্থান করলো এখানে পানি বন্দী হয়ে পড়েছে এসব মানুষ। আমরা দেখেছি কিছু ত্রাণ আসা শুরু করেছে এবং যে ত্রাণ আসছে সেটি সামান্য মাত্রই বলা চলে, কারণ এত মানুষ পানিবন্দী হয়েছে যে তাদেরকে খাবার পৌঁছানো সম্ভব না। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। আচ্ছা, ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে বা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শরীয়তপুর জেলা থেকে এসেছি। আমরা হচ্ছে নড়িয়া উপজেলা থেকে এসেছি। আমরা লক্ষ্মীপুরে আজ 2 দিন যাবত অবস্থান করতেছি। আমরা পানিবন্দী তো অনেক মানুষ, সবার মধ্যে কি খাবার পৌঁছানো সম্ভব? আসলে পানিবন্দী অনেক মানুষ, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে সবার ঘরে খাবার পৌঁছে দিতে পারি। এখন বাকি স্বেচ্ছাসেবকরাও অনেকেই আসতেছে, সবাই সবার মতো করে ট্রাই করতেছে। আল্লাহ ভরসা, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, এই পানির মধ্যে সবাই ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো কতটুকু সম্ভব হয়েছে, কতটুকু রিস্কি হচ্ছে? আসলে এটা আমাদের মানে যে সদর থেকে অনেক ভিতরে, এটা একটা রিস্ক জোন। এখানে আপনার বোট ছাড়া কেউ আসতে পারতেছে না। আমরা বোট নিয়ে আসছি, আমরা পর্যাপ্ত খাবার নিয়ে আসছি, সদরে খাবার আছে, প্লাস আমাদের 2টা ট্রাক আসতেছে। আমরা যথাযথ চেষ্টা করবো সবার বাসা যতটুকু পারি, যতটুকু সম্ভব আমরা পারি সবার পাশে দাঁড়াইবো, সবার পাশে খাবার পৌঁছে দিয়ে যাবো। আমরা কথা বলছিলাম এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন তাদের সর্বোচ্চ যে চেষ্টা রয়েছে সে চেষ্টার মধ্য দিয়ে যারা বানভাসী যারা রয়েছে পানিবন্দী হয়ে তাদের ঘরে ঘরে যে খাবার পৌঁছানো সে ব্যবস্থা। আরেকটি বিষয় জানিয়ে রাখি তন্নি, খাবার যারা পাচ্ছে না, অর্থাৎ এই গ্রাম থেকে কোনোভাবেই তারা মেইন সড়কগুলোতে একটু পানি কম থাকায় সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে এবং সেখানে তারা খাবার পৌঁছানোর চেষ্টা করছে এবং সেখানে খাবার জন্য অপেক্ষা করছে। যে খাবারের গাড়িগুলো যেগুলো আসছে সেগুলোতে তারা অনেকক্ষণ অপেক্ষার পর, আমরা সকাল থেকে যেটি দেখেছি প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, 4-5 ঘন্টা অপেক্ষা করার পর কোনোভাবে একটু খাবার তারা পাচ্ছেন এবং সেই খাবার নিয়ে পরিবার পরিজন নিয়ে তারা তাদের জীবন কাটানোর চেষ্টা করছেন। এবং শিশু বাচ্চা যারা রয়েছে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে এবং তাদেরকে যে হসপিটালে নিয়ে চিকিৎসা করবে তেমনও কোনো সুযোগ হচ্ছে না, কারণ বাড়ির ভেতরে, ঘরের ভেতরেও কোমর সমান পানি, ঘরের বাইরে কোমর সমান পানি, সে পানি দিয়ে শিশু বাচ্চাদেরকে বের করা, বয়োবৃদ্ধদেরকে বের করে হসপিটালে
নিয়ে যাওয়া সেটি অনেক বেশি কষ্ট হয়ে আছে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার মানুষ যারা রয়েছে তারা আসলে এত বেশি যে অসহায় পড়েছে সেটি আসলে আমরা যদি একটু চিত্রটি দেখাই সেটি মেন বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা ডেলিভারির রুগী রয়েছে অর্থাৎ তাদেরকে নিয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, হসপিটালে নেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না এবং পানির স্রোতের কারণে আমরা দেখেছি যে এখানকার যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো ভেঙে গেছে। সে সড়ক ভাঙার ফলে যে ত্রাণের গাড়িগুলো আসছে সেগুলো যেমন পৌঁছানো সম্ভব হচ্ছে না, একই সঙ্গে যে ত্রাণের গাড়ি ছাড়াও যে অ্যাম্বুলেন্স কিংবা চিকিৎসার জন্য যে গাড়িগুলো আসবে সেগুলো কোনোভাবে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, হসপিটালে নিতে পারছে না এবং এই যে মানবিক একটা বিপর্যয় সে মানবিক বিপর্যয়ের মধ্যে এখানকার মানুষজন দিন কাটাচ্ছে। আমরা একটু কথা বলি আরেকজনের সঙ্গে। চাচা, আপনাদের এখানে কি খাবার আসছে বা কিভাবে চলছেন আপনারা? জি, আপনাদের এখানে খাবার আসছে? আপনারা খাবারটা দেয় তো মানুষের দিয়ে যেত পাচ্ছেন? জি, পাচ্ছি। কথা বলছিলাম খাবার অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না এমনটাই বলা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আমরা দেখেছি যেটি ফেনীতে যেটি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা ছিল সেই পর্যাপ্ত ত্রাণ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। লক্ষ্মীপুরে তেমন কোনো ত্রাণ নেই, কিন্তু এখানে প্রতি মুহূর্তেই পানি বাড়ছে আর এই পানি বাড়ার ফলে মানুষ এক ধরনের আতঙ্কিত হয়ে আছে। কিভাবে দিন কাটাবেন, কিভাবে তারা যাবেন সেটি আসলে এখন দেখার বিষয়। এবং এখানকার যে অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে অর্থাৎ এলাকার যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারাও চেষ্টা করছেন পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য এবং এখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু একেবারেই তিল ধরার ঠাঁই নেই। আপনারা কি মা আপনার সাথে একটু কথা বলে, আপনারা কি এখানে কি এই যে পানিবন্দী হয়ে পড়ছেন খাবার পাচ্ছেন কিনা বা কিভাবে চলছেন, দিন কাটাচ্ছেন কিভাবে? দিন ঠিক মতন চলতে পারে না বুড়ো একজন আছে হেতার লগে ইয়ে করছে তন্নি কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সঙ্গে। তারা আসলে বলছেন যে কোনোভাবে তাদের দিন কাটাতে হচ্ছে এবং যত মানুষ রয়েছে তত মানুষের জন্য এখন পর্যন্ত পর্যাপ্ত খাবার নেই এবং সে খাবার এবং জরুরি যে ঔষধ সহ যে সরবরাহগুলো রয়েছে সেগুলো পেলে এই মানুষগুলো হয়তো বা মানবিকভাবে একটু বাঁচার সুযোগ পাবে। তন্নি, এই ছিল আমার কাছে এই দিগুলি ইউনিয়ন থেকে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন, আমাদেরকে সেখানকার বন্যা দুর্গত এলাকার মানুষের খোঁজ খবর সম্বন্ধে জানাচ্ছিলেন। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে নতুন সরকার। এ নিয়ে গেজেটও প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে রাজনীতি করার অধিকার ফিরে পেল দলটি বলে জানিয়েছেন জামাতের আইনজীবী শিশির মনির। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নিষিদ্ধ করা হয় জামায়াতকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধ এবং পরবর্তীতে রাজনীতিতে ফেরা নিয়ে জলঘোলা কম হয়নি। সুবিধা আদায়ে বিভিন্ন সময় জামায়াতকে টানা হয় পাশে। শেখ হাসিনা সরকার পতনের অন্তিম সময়েও বলির পাঠা হয় এ দলটি। নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে শেখ হাসিনা সরকার। হাসিনা সরকার পতনের সাথে জামাত নিষিদ্ধের আদেশ বুধবার প্রত্যাহার করে সরকার। এর ফলে রাজনীতিতে অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন জামাতের আইনজীবী শিশির মনির। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য। এই দরখাস্তটি 22 আগস্ট 2024 তারিখে দায়ের করা হয়। জামায়াত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। তিনি বলেন যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটি ভিত্তিহীন। আইন অনুযায়ী 19 নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয়। এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি। ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত। কোন রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। আগামী সপ্তাহে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে পুনরায় আপিল করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। পরবর্তী পদক্ষেপ হবে আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা।
ছাত্র জনতার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন 1 আগস্ট সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে 22 আগস্ট তা পুনর্বিবেচনার আবেদন করে জামাত। সাবিরা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সকালে সুপ্রিম কোর্টে এই তথ্য জানান তিনি। বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি নুরুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন এই আইনজীবী। আগামী রোববার এ নিয়ে শুনানি হতে পারে। ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন 1926 লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। আমার অভিযোগ হলো 1926 সালের যে আদালত অবমাননা আইন, সেটা হাইকোর্টে কন্টেম্পট প্রসিডিং ড্র করতে পারে, কিন্তু আপিল বিভাগের সেই এখতিয়ার নাই। আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয়। হাইকোর্ট যদি রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে রায় পরিবর্তনের অপরাধে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এই মামলা করেন। এজাহারে বলা হয়, 2011 সালে সংবিধানের 13th সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত রায় বলা হয়, পরবর্তী 2টি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে, কিন্তু এর 16 মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই অংশটি লোভ ও রাজনৈতিক উদ্দেশ্যে বাদ দেন খায়রুল হক। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা অবসরের পর ভালো পদায়নের লোভে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। খায়রুল হক রায় কারচুপির মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেন। পরবর্তীতে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে নতুন সরকারের আলোচনায় বসা জরুরি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আলোচনা ও সমঝোতার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়সীমা নির্ধারণের কথাও জানান বিএনপি মহাসচিব। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সমসাময়িক বিষয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সারা দেশে বন্যা পরিস্থিতি বিবেচনায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 সেপ্টেম্বর থেকে 6 দিনব্যাপী অনুষ্ঠান বাতিল করে সে অর্থ ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি জড়িত নয় দাবি করে মহাসচিব বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়, এটা আমি খুব জোর দিয়ে বলছি। এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সেসব সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া, আমরা সময় লাগবে সেটা বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গেল 15 বছরে সব সেক্টরে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে, বাক স্বাধীনতা ফিরে এসেছে, তবে দাবি আদায়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, কিছু জরুরি কাজ আছে, সেগুলো নিশ্চয়ই করা লাগবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান স্বৈরাচার হাসিনা সরকারের আমলে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধ ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়, করেছেন সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়। প্রকল্পের টাকা আত্মসাৎ, দোকান বরাদ্দের টাকা 9/6, হাটঘাটের ইজারায় অনিয়ম সহ ফান্ডের কোটি কোটি টাকা করেছেন লুটপাট। যে রাস্তাঘাটগুলোতে খরচ হওয়ার কথা ছিল নর্মালি 2 কোটি টাকা, সেখানে তারা 200 কোটি টাকার একটা প্রজেক্ট বের করছে। কুষ্টিয়া জেলায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি জেলা পরিষদের যখন চেয়ারম্যান ছিলেন তখন দোকান, মার্কেট নির্মাণে অনিয়ম, বরাদ্দর টাকা আত্মসাৎ এবং দোকান বরাদ্দের টাকা আত্মসাৎ, হাট ঘাট ইজারা দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে। 2014 সালে এই সদর উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন দখলদারিত্ব, অত্যাচার ও লুটপাটের মহাযজ্ঞ। করেছেন জোরপূর্বক অন্যের জমি বাড়ি, মার্কেট দখল, চালিয়েছেন সাধারণ মানুষের উপরে অমানবিক নির্যাতন। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। মানুষের সম্পত্তি জোর করে রেজিস্ট্রি করে নিছে এবং সে তরসর সেল গঠন করছে। সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, যেমন শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরপর 3 বার নির্বাচিত। সে কুষ্টিয়ার একটা ত্রাস কায়েম করে রেখেছিল। মানুষ আতঙ্কে তার উপরে এতদিন কথা বলতে পারেনি। মানুষদের উপরে যেসব নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এই নেতার নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হোক। এই দুর্নীতির সাথে যারা জড়িত, সংশ্লিষ্ট ওই পিয়ন থেকে শুরু করে আপ টু বটম যারা জড়িত, আমি মনে করি সবাইকে শাস্তির আওতায় আসা উচিত। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার 6তলা ভবনটির আগুন নেভানো হলেও এখনও শুরু হয়নি তল্লাশি অভিযান। এদিকে কারখানা ফটকের সামনে জড়ো হয়ে আছেন নিখোঁজের স্বজনেরা। পুরে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিখোঁজ সন্ধানে তল্লাশি করতে সময় ব্যয় হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। এখনো সন্ধান মেলেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার আগে লুট করতে এসে নিখোঁজ হওয়াদের। গেল রোববার রাতে অন্তত 176 জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তাদের স্বজনরা। মঙ্গলবার রাত পর্যন্ত ছাত্রদের একটি দল 129 জনের নাম, ঠিকানা ও ছবি সংগ্রহ করে তালিকা করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ বা অনুসন্ধান শুরু হয়নি। পুড়ে যাওয়া ভবনের পাশে ভিড় করে আহাজারি করছেন নিখোঁজদের স্বজনরা। আমার বাবা কোথায় না আমার ভূত এই কুজার খাই না দেখতে আসছে 12টার সময় আসার পরে আর বাসায় যায় নাই, ফিরে যায় নাই। কারখানায় টায়ার তৈরির বিভিন্ন দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে লেগেছে দীর্ঘ সময়। পুলিশ জানায় কারখানায় আগুন লাগানোর সময় একটি গ্রুপ লুটপাট করে, আরেকটি দল আগুন লাগিয়ে দেয়। ধারণা করা হচ্ছে লুট করা মালামালের ভাগাভাগি নিয়ে কারখানায় আগুন দেয়া হয়। ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে। যেটা শুনলাম তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে, এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি। গাজী টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগুন দেওয়ার সময় কারখানাটিতে গাজী টায়ারের কোনো কর্মকর্তা কর্মচারী ছিলেন না বলে জানান নির্বাহী পরিচালক। ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি করার কথাও জানান তিনি। আর আগুনে পুড়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে কারখানাটির 5000 শ্রমিক। এটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে আর কোথাও বোধহয় এভাবে কোনো কিছু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এই ক্ষতি নিরূপণের যে কমিটি আছে তারাই শুধু বলবে যে ক্ষতিটা কত হয়েছে। রূপগঞ্জের রূপসী এলাকায় প্রায় 45 একর জায়গার উপর 2002 সালে উৎপাদন শুরু করে যানবাহনের টায়ার তৈরির এই কারখানা। গেল রোববার দিনভর লুটপাটের পর রাত 10:30টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় কারখানায়। 31 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে 6তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় গাজী গ্রুপের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
2009 সালে শেখ হাসিনা সরকার গঠন করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দায়িত্ব পান চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়া ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক। এরপর থেকেই বিদ্যুৎ সেক্টরের অলিখিত দায়িত্ব নেন তার আপন ভাই নাজমুল হক। টেন্ডার বাণিজ্য, খাম্বা সাপ্লাই, ট্রান্সফরমার, বাল্ব বিতরণ ও বদলি বাণিজ্য করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এখন তিনি অন্তত 1000 কোটি টাকার মালিক, এমনটাই বলছেন তার এলাকার মানুষ। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। ব্রিগেডিয়ার আনামুল হক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়ার পর ভাগ্য খুলে যায় তার পরিবারের। সারা দেশের বিদ্যুৎ সেক্টরের নিয়ন্ত্রণ নেন তার ভাই নাজমুল হক সহ তার আত্মীয় স্বজন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাই নাজমুল হক দেশজুড়ে বিদ্যুতের সরকারি ও বেসরকারি টেন্ডার বাণিজ্য, মালামাল সাপ্লাই, নিম্নমানের সরঞ্জাম সরবরাহ, ঘরে ঘরে বাল্ব বিতরণ করে হাতিয়ে নেন 1000 কোটি টাকা। অবৈধ টাকা দিয়ে গড়ে তুলেছেন বিকার গ্রুপ, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, অ্যারো টেকনোলজি লিমিটেড, ট্রান্সফরমার ও খাম্বা বানানোর কারখানা, রাজশাহীর বাইপাস সড়কে মেরসাস এনবি ফিলিং স্টেশন, 18 বিঘা জমির উপর অটোব্রিক ফিল্ড সহ ঢাকায় বাড়ি ও গাড়ি। এছাড়া সোনা মসজিদ স্থলবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে আদায় করেছেন কোটি কোটি টাকা। এনামুলের ভাই নাজমুল হাসান পোর্ট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব জায়গা থেকে দুর্নীতি করে দুর্নীতির এত পাহাড় করছে, যেতে কানাডাতে লাখ লাখ টাকার সম্পদ তৈরি করছে। লেবারের কাছ থেকে মাসিক 20 লাখ টাকা করে চাঁদা নিয়ে করছে। ছোট ভাই নাজমুল সাহেব তখন ক্ষমতার শীর্ষে ক্ষমতার অপব্যবহার করে বৃহত্তম স্থলবন্দর, সোনা মসজিদ, এলসি স্টেশনের সব জায়গায় তার চাঁদাবাজির সীমা ছড়ায় গেছিল। নাজমুল হককে দেশে এনে অবৈধ সম্পদের হিসাব নেওয়ার দাবি জানান স্থানীয়রা। রানা চেয়ারম্যান ভাই নাজমুল লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি লিয়া বাইরে পাচার করেছে, তাদের বিদেশে বাড়ি করেছে। এনাম ব্রিগেডিয়ার যে সামনে গততে যা ছিল, যে প্রচুর হালে গাড়ি ঢুকেছে, দুর্নীতি ওনারা করেছে, আজকে ওনারা দেশ ছেড়ে চলে গেছে, তারাকে দেশে আনা হোক। এদিকে কানাডায় অবস্থান করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হক। কানাডাতে আছি আমি, বড় কাজেরও কোনো আমার কোনো রেকর্ড নাই। আমি ছোট ছোট কাজ করি, আমার কিছু 3টে আইটেম আছে 92 সাল থেকে করি, ছোট ছোট আইটেম, 3টে আইটেমেই আমি সাপ্লাই করে যাই, আর কোনো আমার ঠিকাদারি নাই। Everybody can see, everybody see can file, income tax file, everybody can see, কারণ আমার একটা জিনিসও ইনকাম ট্যাক্সের ফাইলে ডিক্লারেশনের বাইরে কোনো কিছু আমার নাই। শুধু নাজমুল নয়, গেল 15 বছরে সব অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে তাদের বিচারের মুখোমুখি করা হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডোমিনোস পিৎজা খুলনাতে উদ্বোধন করেছে তাদের 32তম রেস্টুরেন্ট। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে গেল রোববার এই শাখাটি উদ্বোধন হয়। এ সময় ডোমিনোস পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন SOS চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। বাংলাদেশে ডোমিনোস পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র 30 মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বার প্রান্তে। বিশ্বব্যাপী হলমার্ক ডেলিভারির এই সেবাটি খুলনা থেকেও পাওয়া যাবে। দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। নোয়াখালী, লক্ষ্মীপুর ছাড়া 9 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি। প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ, চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নেই বাধা। আগামী সপ্তাহে নিবন্ধন ফিরে পেতে আপিল। সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা। খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার। ক্ষমতার জেরে সম্পদের পাহাড়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নেতা সদরউদ্দিন ট্রেন্ডার চাঁদাবাজি সহ দখলের অভিযোগ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।